Hello and welcome to our today's lecture. We were learning about colligative properties of dilute solution. This is lecture 2 and I am Nandan Manik. I am going to deliver the lecture. So আমরা colligative properties এর বিভিন্ন বিষয় নিয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। সেখানে আমরা লাস্ট যে জিনিসটা নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল হচ্ছে colligative properties এর জন্য একটা সূত্র দিয়েছিলেন, একটা ল দিয়েছিলেন রাউলস 1886 সালে। তো সেই সূত্র নিয়ে আমরা আলোচনা করেছিলাম। সেটার সূত্রের হচ্ছে স্টেটমেন্ট পর্যন্ত ছিল। তো সেই সূত্রটার আজকে আমরা ব্যাখ্যা দেখব। তো সেই সূত্রটা আসলে কি ছিল আর ওটা আরেকবার একটু আমরা রিপিট করি। সূত্রটা ছিল মূলত ডাইলিউট সলিউশনে যে এই সলিউট থাকে সেই সলিউটের যে মোল ফ্র্যাকশন তার সাথে লোয়ারিং অফ ভেপার প্রেশার একটা সম্পর্ক। এটা ছিল সূত্রের মূল বিষয় এবং সেখানে বলা হয়েছিল দ্য রিলেটিভ লোয়ারিং অফ vapor pressure of a dilute solution is equal to the mole fraction of the solute present in dilute solution এবং আমরা গত ক্লাসে রিলেটিভ লোয়ারিং কাকে বলে সেটাও দেখেছিলাম এবং রাউলসের ল অনুসারে আমাদের মোল ফ্র্যাকশন অফ সলিড কিভাবে বের করতে হয় সেটা সূত্র দেখেছিলাম। তো আজকে আমরা ডেরিভেশন করব। ডেরিভেশনের শুরুতেই আমরা কিছু জিনিস ধরে নিই, মনে করি দিয়ে শুরু করি আর কি। তো চলেন আমরা শুরু করি মনে করে দিয়ে। প্রথমে বলা হচ্ছে কি, let P is the vapor pressure of the solvent and P is that of solution. আমরা মনে করি যে P হচ্ছে সলভেন্টের ভেপার প্রেশার এবং PS হচ্ছে সলিউশনের ভেপার প্রেশার। এটা দিয়ে আমরা শুরু করলাম। ওকে, তারপরে কি, the vapor pressure of the solution is directly proportional to the mole fraction of the solvent. তো একটা সলিউশনের ভেপার প্রেশার সরাসরি কার সমানুপাতিক হয়? সলভেন্টের মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। রাউলসের ল আর এটা কিন্তু এক জিনিস না। রাউলসের লতে বলা হয়েছিল যে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার অফ এ ডাইলুট সলিউশন ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলিড প্রেজেন্ট ইন দ্য সলিউশন। আর এখানে আমরা যে থিওরির কথা বলছি এখানে একটা থিওরির কথা। সেই থিওরিটা কি, ভেপার প্রেশার অফ দ্য সলিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। একটা সলিউশনের ভেপার প্রেশার কার সমানুপাতিক? ওই সলভেন্টের মোল ফ্র্যাকশনের সমানুপাতিক। মানে জিনিসটা এরকম যে মনে করেন আপনার কাছে ১ গ্লাস পানি আছে। তো ১ গ্লাস পানিকে যদি আপনি এখন এটাকে উত্তপ্ত করেন, উত্তপ্ত করলে এখান থেকে একসময় বাষ্প তৈরি হবে, বাষ্প তৈরি হবে, বাষ্প তৈরি হয়ে বাষ্প উঠতে থাকবে। বাষ্প থেকে বাষ্প চাপ তৈরি হবে। তো এখন এই যে বাষ্পটা এটা কিসের বাষ্প? পানির যদি চিনিও থাকে, লবণও থাকে, লবণ, চিনি সেগুলো তো আর বাষ্প আকারে উঠবে না। বাষ্প আকারে উঠবে মূলত এর ভিতরে যে পানি আছে সে পানিটাই বাষ্প আকারে উঠবে। তো পানি যদি বাষ্প আকারে ওঠে তাহলে সেই পানির পানির আসলে এখানে কি ভূমিকা? পানির ভূমিকা হচ্ছে এখানে সলিউশনের ভিতরে পানির ভূমিকা হচ্ছে সলভেন্ট হিসেবে ভূমিকা পালন করছে। অর্থাৎ পানি এখানে সলভেন্ট আর বাকি যারা আছে তারা হচ্ছে সলিউট। যে বাষ্প উঠলো কার বাষ্প উঠলো? পানির বাষ্প উঠলো। আর পানিকে কি বলা হলো? সলভেন্ট। তাহলে বাষ্পচাপটা মূলত কার জন্য পেলাম আমরা? সলভেন্টের জন্য পেলাম। তাহলে সলভেন্টের পরিমাণ এখানে যেরকম হবে আমাদের বাষ্পচাপের পরিমাণও সেরকম হবে। তো মোল ফ্র্যাকশনটা আসলে একটা রেশিও প্রকাশ করে যে সলিউট এবং সলভেন্টের মধ্যে কার রেশিও কেমন। যদি ধরেন 1:9 মোল ফ্র্যাকশন হচ্ছে সলিড সলভেন্টের মোল ফ্র্যাকশন 1:9, তার মানে বোঝা গেল যে 1:9 যদি এরকম একটা মোল ফ্র্যাকশন পাই, মানে এটার ভ্যালু আসবে হয়তো বা 0.1 আসবে ভ্যালু 1:9 এর ক্ষেত্রে এবং আরেকটা আসবে হচ্ছে 0.9। তো এইরকম যদি একটা মোল ফ্র্যাকশন পাই সলিড এবং সলভেন্টের, তাহলে দেখেন এখানে কিন্তু 10% আসছে সলিউট আর 90% আসছে সলভেন্ট। মোল ফ্র্যাকশনের ভ্যালু, কাল্পনিক একটা ভ্যালু যদি আমরা চিন্তা করি, 0.9 হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন। সলিউটের মোল ফ্র্যাকশন বড় হাতের x, বড় হাতের n, এখানে বড় হাতের n ছোট করে দেখানো যাচ্ছে না, x দিয়ে প্রকাশ করা হয়। আর এটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন। এটা 0.9 হচ্ছে সলভেন্টের আর 0.1 হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন। এই যে সলিউটের মোল ফ্র্যাকশন হচ্ছে 10%, যদি পার্সেন্টেজ দিয়ে
বিবেচনা করি, সলিউটের মোল ফ্র্যাকশন হবে এই যেখানে যা লিখলাম সেই সাপেক্ষে হচ্ছে 10% হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন। আর মোল ফ্র্যাকশনে সলভেন্টের পরিমাণ কতটুকু? সলভেন্টের পরিমাণ হচ্ছে বাকি 90%। 90% হচ্ছে সলভেন্ট। সলভেন্ট হচ্ছে 90% আর সলিউট হচ্ছে মাত্র 10%। সুতরাং এই যে বাষ্পটা তৈরি হলো, এটা কার জন্য তৈরি হবে? বাষ্প তৈরি হবে সলভেন্টের জন্য। আর সলভেন্টের মোল ফ্র্যাকশনটা সবসময় বেশি হবে, কারণ আমরা জানি সলিউশনের যে ডেফিনিশন সেখানে সলিউশনের সাথে সলিউট এবং সলভেন্টের ডেফিনিশনও পড়ানো হয়েছিল। তখন আপনারা পড়েছেন যে সলভেন্ট হচ্ছে সলিউশনের সেই পার্ট যেটা সলিউটকে ডিসলভ করে, এবং সলভেন্ট ইউজুয়ালি থাকে কি পরিমাণে? গ্রেটার ইন অ্যামাউন্ট, লার্জার ইন কোয়ান্টিটি, অনেক বেশি পরিমাণে থাকে। এবং সলভেন্টের যে ফেজ হয় টোটাল সলিউশনের সে একই ফেজে। সলভেন্ট যদি লিকুইড হয় সলিউশনটা লিকুইড হয়, সলভেন্ট যদি সলিড হয় তাহলে সলিউশনটাও সলিড হিসেবে কাউন্ট হয়। তো সুতরাং সলভেন্টের পরিমাণ বেশি থাকে এবং সলভেন্টটাই যেহেতু বাষ্প তৈরি করে এবং সেই বাষ্প থেকে বাষ্পচাপ পাওয়া যায়। কাজেই আমরা বলতে পারি যে বাষ্পচাপটা কার উপর ডিপেন্ড করে? সলভেন্টের উপর ডিপেন্ড করে। সলভেন্ট তো সেহেতু সলিউশনের মধ্যে একা থাকে না, সলিউশনের মধ্যে সলভেন্ট এবং সলিড দুটোই থাকে। কাজেই আমরা স্পেসিফিক্যালি বলতে পারি যে সলভেন্টের যে ফ্র্যাকশনটা এখানে আছে সেই ফ্র্যাকশনের উপরে বাষ্পচাপটা সলিউশনে ডিপেন্ড করবে। এজন্য বলেছে যে ভ্যাপার প্রেশার অফ সলিউশন ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য মোল ফ্র্যাকশন অফ দ্য সলভেন্ট। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। চলেন এবার আমরা পরবর্তী অংশে যাই। The vapor pressure of the solution is therefore determined by the number of molecules of solvent present at any time in the surface which is proportional to the mole fraction. তার মানে সলিউশনের ভ্যাপার প্রেসার আমরা কিভাবে নির্ণয় করব? By determining the number of mole of the solvent. সলভেন্টের কত মোল আছে সেটা আমরা নির্ণয় করে সলিউশনের ভ্যাপার প্রেসার নির্ণয় করব। সেই মোলগুলো কোথাকার মোলগুলো নির্ণয় করব? Present at any time in the surface which is proportional to the mole fraction। অর্থাৎ বাক্যটাকে সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি the vapor pressure of the solution is therefore determined by the mole fraction of the solvent। শেষ। আচ্ছা, তাহলে সলভেন্টের মোল ফ্র্যাকশনের সূত্র হচ্ছে ক্যাপিটাল লেটার, এটা হচ্ছে মোলস অফ সলভেন্ট ডিভাইডেড বাই মোলস অফ সলিউট প্লাস মোলস অফ সলভেন্ট। এটা হচ্ছে সলভেন্টের মোল ফ্র্যাকশন। আর এটা কি? পিএসটা কি? পিএসটা হচ্ছে আমরা ধরে নিছি ভ্যাপার প্রেসার অফ সলভেন্ট। ঠিক আছে? পিএস হচ্ছে ভ্যাপার প্রেসার অফ সলভেন্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মোল ফ্র্যাকশন অফ সলভেন্ট আর এটা হচ্ছে আমাদের ভ্যাপার প্রেসার অফ সলভেন্ট। আর আমরা জানলাম যে এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল। নরমাল অবস্থায় এটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল হিসেবে কাউন্ট করা হয়। ওকে। তো এনটা কি? এন হচ্ছে মোলস অফ সলভেন্ট আর ছোট হাতের এন হচ্ছে মোলস অফ সলিউট। এটা তো আপনারা জানেন। এবার আমরা হচ্ছে এই প্রপোর্শনালিটি চিহ্ন তুলে দিলাম। তুলে দিয়ে এখানে তার একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বসালাম কে। কে হচ্ছে এটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। আচ্ছা, এটা ইকুয়েশন নাম্বার 1। এখন যদি আমরা পিওর সলভেন্টের কথা চিন্তা করি, পিওর সলভেন্টের মধ্যে কি কোনো সলিউট আছে? পিওর সলভেন্টের মধ্যে আসলে কোনো সলিউট নেই। তাহলে পিওর সলভেন্ট যদি বলি তাহলে কিন্তু পিএস লিখতে পারবো না, কারণ পিওর সলভেন্টের ভ্যাপার প্রেসারকে আমরা শুধু পি দিয়ে প্রকাশ করি। আর পিওর সলভেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো সলিউট নেই। সুতরাং পিওর সলভেন্টের ক্ষেত্রে এই যে মোলস অফ সলিউট, ছোট হাতের এদের কোনো ভ্যালু থাকবে না। ছোট হাতের এদের কোনো ভ্যালু থাকবে না। তাহলে পিওর সলভেন্টের জন্য আমরা কি লিখতে পারি? যদি পিওর সলভেন্টের কথা চিন্তা করি তাহলে ইকুয়েশনটা একটু চেঞ্জ হয়ে যাবে। পিওর সলভেন্টের ক্ষেত্রে আমরা পিএস লিখবো না, শুধু লিখবো পি। আর পিওর সলভেন্টের ক্ষেত্রে কোনো মোলস অফ সলিউট থাকবে না, শুধু সলভেন্ট থাকবে। পিওর সলভেন্টের ক্ষেত্রে 100% এখানে সলিউট থাকবে। সুতরাং সেখানে সলিউট না থাকার কারণে সলিউটের কোনো মোল ফ্র্যাকশন থাকবে না। তাহলে এখানকার এন যদি বাদ হয়ে যায় তাহলে উপরে নিচেও এন, এন কাটাকাটি। আর এখানকার পিএস এর পরিবর্তে পি হবে। তাহলে পি সমান সমান কে হবে? কিভাবে হয় একটু দেখি। তো in case of pure solvent n is equal to 0 and hence the mole fraction of solvent হচ্ছে এই যে 1। এই 1 টা যদি এই যে এটার ভ্যালু হচ্ছে 1, এটা এখানে বসাই দিলে তাহলে আসে p is equal to k আসে। ঠিক আছে? এখান থেকে আমরা পিওর সলভেন্টের জন্য কি পাইলাম? k এর একটা ভ্যালু পেয়ে গেলাম। পিওর সলভেন্টের জন্য k এর ভ্যালু কত?
পিওর সলভেন্টের জন্য কে এর ভ্যালু হচ্ছে ছোট হাতের পি। ঠিক আছে? পিওর সলভেন্টের জন্য কে এর ভ্যালু হচ্ছে ছোট হাতের পি। এই যে পি ভ্যালুটা পেলাম এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 এ বসাবো। ইকুয়েশন নাম্বার 1 এ বসাবো। বসানোর পরে আমরা যদি সামনের দিকে অগ্রসর হই তাহলে কিন্তু আমাদের রাউলসের লটা পেয়ে যাব। তো বসাই। তো এখানে আমরা বসাইলাম, পিটাকে বসাইলাম কে এর পরিবর্তে। পরবর্তী লাইনে দুই পক্ষকে ডান পক্ষ বাম পক্ষ উভয় পক্ষকে ছোট হাতের পি দিয়ে মানে এই পি দিয়ে শুধু পিএস ছাড়া পি দিয়ে ভাগ দিলাম। তাহলে এই পিএস এর নিচে পি আসবে আর এই টোটাল সলিউশনের যে ইকুয়েশন আছে এটার নিচে একটা পি আসবে। সেই পি কাটা যাবে, এটা থাকবে। অথবা বলতে পারেন যে এই পি কে বাম পক্ষে নিয়ে আসলাম, তাহলে পি বাম পক্ষে আসলে পিএস বাই পি হবে আর ডান পাশে যাচ্ছে সেটা থাকবে। এরপরে আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষকে ১ থেকে বাদ দেব। এটা 1 মাইনাস এটা or 1 মাইনাস এটা। তার মানে a1 আর a1 কিন্তু যা ছিল তাই থাকলো। ২ টার সামনেই যেহেতু মাইনাস চিহ্ন আছে সুতরাং এই 1 কে যদি এই পাশে নিয়ে আসেন, a1 কে এপাশে নিয়ে আসলে a1 y1 বাদ হয়ে যাবে। এখানেও মাইনাস আছে, এখানেও মাইনাস আছে। আল্টিমেটলি এটাই হবে। মানে ঘুরে ফিরে ঘটনা একই। এরপরে যদি এটাকে আমরা এর লসাগু নির্ণয় করি, লসাগু নির্ণয় করলে লসাগু হবে হচ্ছে p। আর এর লসাগু হবে হচ্ছে n প্লাস n, স্মল লেটার n প্লাস ক্যাপিটাল লেটার n অর্থাৎ মোলস অফ সলিড প্লাস মোলস অফ সলভেন্ট। এরপরে এই পি দিয়ে একে 1 কে গুণ করলে পি মাইনাস পিএস হয়। এটা হচ্ছে অঙ্কের নিয়ম আপনারা জানেন। আর n প্লাস n 1 কে দিয়ে গুণ করলে এখানে আসে n প্লাস n মাইনাস ক্যাপিটাল লেটার N। মানে আ এখানে যেটা আসতো সেটা হচ্ছে n প্লাস n মাইনাস ক্যাপিটাল লেটার N এটা আসতো। মানে এর সাথে এটা গুণ করলে n প্লাস n হয়। এই n এর n কাটা যায়, কাটাকাটি করে আল্টিমেটলি ছোট হাতের n টাই থাকে। আল্টিমেটলি ছোট হাতের n টাই থাকে। সুতরাং আমাদের কিন্তু এটা ফাইনাল একটা শেপ চলে আসছে। আমরা এর আগে দেখেছিলাম যে এই যে n মাইনাস p মাইনাস p বাই p মানে সলভেন্টের ভেপার প্রেশার থেকে সলিউশনের ভেপার প্রেশার বাদ দিয়ে যদি সলভেন্টের ভেপার প্রেশার দিয়ে ভাগ দেওয়া হয় এটাকে বলা হয় রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। আর এটা হচ্ছে সলিউটের মোল ফ্র্যাকশন। তাহলে আমাদের রাউলসের ল কি ছিল? রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার ইজ ইকুয়াল টু দ্য মোল ফ্র্যাকশন অফ সলিড প্রেজেন্ট ইন দ্য সলিউশন। সুতরাং এটা কিন্তু রাউলসের ল প্রতিপাদন হয়ে গেল। তাহলে রাউলসের ল প্রতিপাদন আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এটাই রাউলসের ল এবং রাউলসের ল এখানে আমরা এভাবে প্রতিপাদন করলাম। এখন আমরা কিছু রিলেশনশিপ দেখব, কিছু সম্পর্ক দেখব। কিছু সম্পর্ক দেখি। আইডিয়াল সলিউশন কাকে বলে? এটা আমাদের সলিউশনের চ্যাপ্টার যেখানে ছিল সেখানে একটা টপিক ছিল সিলেবাসে আইডিয়াল সলিউশন এবং রিয়াল সলিউশন। আইডিয়াল সলিউশন কাকে বলবো? যে সমস্ত সলিউশন রাউলসের ল কে মেনে চলে তাদেরকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। যেরকম আইডিয়াল গ্যাস কাকে বলি? যারা P v = nRT এর সূত্র মেনে চলে তাদেরকে আমরা বলি আইডিয়াল গ্যাস। যারা মানে না তারা হচ্ছে বাস্তব গ্যাস বা রিয়াল গ্যাস। ঠিক একইভাবে যে সমস্ত সলিউশন রাউলসের ল কে মেনে চলবে তারা হচ্ছে আইডিয়াল সলিউশন আর যারা মানবে না তারা হচ্ছে রিয়াল সলিউশন। A solution which obeys Raoult's law strictly is called an ideal solution. A solution which shows deviation from Raoult's law is called non-ideal or real solution. যারা হচ্ছে রিয়াল সলিউশন বা নন আইডিয়াল সলিউশন তাদের ডেভিয়েশন হবে রাউলসের ল থেকে। বিচ্যুতি যেটা হয় বা ডেভিয়েশন যেটা হয় সেটার অনেক কারণে হয়। তো আমরা একটা বিচ্যুতি দেখি। সাপোজ দ্য molecules of the solvent or solute are represented by capital letter A and B respectively. মনে করেন একটা সলিউশন আছে সেখানকার সলভেন্ট হচ্ছে A আর সলিউট হচ্ছে B। তো সলভেন্ট এবং সলিউট যখন মিশে থাকে তখন একে অপরের সাথে অবশ্যই আকর্ষণ থাকবে কারণ দুনিয়ার সবকিছুই একে অপরকে আকর্ষণ করে। একে আমরা মহাকর্ষ বলি। সলিউট সলভেন্টকে আকর্ষণ করবে। যেমন সলভেন্ট যখন এক একই জাতীয় বস্তু দুজনকে আকর্ষণ করে তাকে আমরা বলেছি সংশক্তি। আর যখন বিপরীত ধর্মীয় ২ টা বস্তু তাকে আকর্ষণ করে তাকে আমরা বলি সংযুক্তি। ইংলিশে বলা হয় অ্যাডিশন এবং কোহেশন। আপনারা যখন 9-10 এর বায়োলজি বইয়ে পানি কিভাবে গাছের শিকড় দিয়ে প্রবাহিত হয়ে পাতায় যায় সেটা পড়েছিলেন তখন এই থিওরি সম্পর্কে ধারণা লাভ করেছিলেন যে পানি শিকড়ের ভিতর দিয়ে যখন যায় তখন পানির মলিকুলকে আকর্ষণ করে কোহেসিভ ফোর্স এর কারণে। আবার ওই পানির মলিকুল গুলা শিকড়ের যেই অণু তাকে আকর্ষণ করে অ্যাডহেসিভ ফোর্স এর কারণে। ফলে পানির একটা অবিচ্ছিন্ন ধারা শিকড় থেকে পাতা পর্যন্ত চলতে থাকে। তো A আর B যারা সলভেন্ট সলিউট তাদেরও পরস্পরকে আকর্ষণ করবে। আকর্ষণের মাত্রা কম বেশি হতে পারে, আকর্ষণ করবে। এটাও ধরেন অ্যাডহেসিভ ফোর্স টাইপের আরকি। এই আকর্ষণের মাত্রা যদি খুব বেশি হয়, সলভেন্ট সলিডকে খুব আকর্ষণ করলো। ধরেন
এর সলভেন্ট পানি, সলিড চিনি। তাহলে পানি চিনিকে খুব আকর্ষণ করলে চিনি আর পানি এমনভাবে বন্ধনে থাকবে যে যতই আপনি তাপ দেন, সে আসলে পানি escape করে উপরের দিকে যাবে না। মানে কোনো ভ্যাপারই তৈরি করবে না। এবং চিনির সাথে তার আকর্ষণ এত বেশি, চিনি তো যেতে পারতেছে না উপরে, কাজেই পানিকেও যেতে দিবে না। আর যদি আকর্ষণ দুর্বল হয়, সলিড সলভেন্টের আকর্ষণ দুর্বল হয়, তাহলে খুব সহজেই সলভেন্ট আকাশে উড়ে চলে যাবে বাষ্প আকারে। সেটাই বলা হবে একটু পরে। Let gamma AB be the attractive force between A and B and gamma AA between A and A. মনে করেন যে সলভেন্টের আকর্ষণটাকে AA দিয়ে প্রকাশ করছে গামা AA, এবং সলিউটের আকর্ষণটাকে AB দিয়ে গামা AB দ্বারা প্রকাশ করছে। এখন if the solution shows the same vapor pressure, then all components have the same force of attraction and thus it is an ideal solution. যদি সলিড এবং সলভেন্টের যে আকর্ষণ বল এবং সলভেন্টের আকর্ষণ বল সমান হয়, তাহলে এটাকে আমরা বলবো আইডিয়াল সলিউশন। আর যদি তা না হয়, in reality there are few solutions which obeys Raoult's law. যদি তা না হয়, তাহলে তাকে আমরা বলবো বাস্তব ল। এবং এবং অধিকাংশ সলিউশনই রাউলস ল ফলো করে না, এবং বেশিরভাগ সলিউশনই হচ্ছে বাস্তব সলিউশন, রিয়েল সলিউশন, নন আইডিয়াল সলিউশন। ওকে, তাহলে আমরা দেখালাম কি যে এই হলো একটা সলিউশন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? দেখতে পাচ্ছি যে এই A আর B সলভেন্ট এবং সলিউটের যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে বেশি। ফলে সেটার escape করে যাওয়ার সম্ভাবনা কম। সলভেন্টের যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটার থেকে সলিউটের অ্যাট্রাকটিভ ফোর্স বেশি। ফলে সেটা escape করে যাওয়ার সম্ভাবনা কম। আবার সলভেন্টের যে অ্যাট্রাকটিভ ফোর্স সেটা সলিউটের অ্যাট্রাকটিভ ফোর্স থেকে কম। ফলে এখানেও সলভেন্ট বেশি আকর্ষণের কারণে সে বাইরের দিকে যাবে না। আর এখানে তো সলভেন্ট আর সলিউটের আকর্ষণ বেশি থাকার কারণে যেতে দিতে চাবে না। তো ফলে এরকম ২ টা সিচুয়েশন হইতে পারে, যে সিচুয়েশনে আমাদের আইডিয়াল সলিউশন গুলো রিয়াল সলিউশন হিসেবে আচরণ করতে পারে। তাহলে কি বলছে? However, if the gamma AB is greater than gamma AA molecule, A will escape less readily and the vapor pressure will be less than the predicted by Raoult's law. এটাকে বলে নেগেটিভ ডেভিয়েশন। কখন? যখন সলভেন্ট সলিউটের অ্যাট্রাকটিভ ফোর্স সেটা হচ্ছে সলভেন্টের অ্যাট্রাকটিভ ফোর্স থেকে যদি বেশি হয়, তাহলে কি হবে? তাহলে রাউলস এর ল অনুসারে নেগেটিভ ডেভিয়েশন হবে। কারণ হলো যে তখন A খুব সহজেই যে এসকেপ করতে পারবে সেটা সে পারবে না। রেসটা যদি এসকেপ করতে পারবে, মানে তার প্রম্পট বা রেডিনেস যেটাকে বলে, খুব সহজত যে প্রবণতা এসকেপ করে সেটা সে পারবে না। ফলে এটাকে আমরা বলব যে তার আদর্শ অবস্থা থেকে ডেভিয়েশন হয়েছে, এবং এই ডেভিয়েশনটাকে আমরা বলব যে নেগেটিভ ডেভিয়েশন। অন দ্য আদার হ্যান্ড, if gamma AB is less than gamma AA, molecule will escape from the solution surface more readily and the vapor pressure of the solution will be higher than the predicted by Raoult's law. অপরদিকে যদি সলভেন্টের আকর্ষণ বল খুব বেশি হয়ে যায়, তাহলে এই আকর্ষণ বল বেশি হওয়ার কারণে, এত বেশি আকর্ষণ হওয়ার কারণে এই সলিউটের সাথে তার কোনো তাল্লুক থাকবে না, কোনো সম্পর্ক থাকবে না। ফলে এই সলভেন্ট খুব দ্রুত এত বেশি পরিমাণে এসকেপ করবে যে যার ভেপার প্রেশারটা নরমাল ভেপার প্রেশার থেকে অনেক বেশি হয়ে যাবে। তো ফলে এই ২ টা কেস, ২ টার ক্ষেত্রেই রাউলসের লর যে এরকম হওয়ার কথা, অর্থাৎ হওয়া উচিত ছিল যে এটার একটা সমান হবে। সলিউটের আকর্ষণ বল, সলভেন্টের আকর্ষণ বল, তাদের ভিতরে অ্যাট্রাকটিভ ফোর্স এর সমান হবে। সেটা হচ্ছে না বিধায় এই ২ টা কেসকে আমরা বলব রিয়াল বা নন আইডিয়াল কন্ডিশন, এবং এই কন্ডিশন হতে পারে নেগেটিভ ডেভিয়েশন, হতে পারে পজিটিভ ডেভিয়েশন। আ লোয়ারিং অফ ভেপার প্রেশার এর সাথে বাকি সবারই সম্পর্ক আছে। আমরা একটা ব্যবহার দেখেছিলাম যে আমরা কলিগেটিভ প্রপার্টিজ ব্যবহার করে মলিকুলার ওয়েট বের করতে পারি। তো সে মলিকুলার ওয়েট বের করা যায় কিভাবে সেটা দেখি। মলিকুলার ওয়েট আসলে কি? মোল নির্ণয় করার যেই সূত্র, সেই সূত্রের ভিতরেই মলিকুলার ওয়েট নির্ণয় করার জন্য যে প্যারামিটার গুলো লাগে সেগুলো বিদ্যমান আছে। তো সেগুলোকে ব্যবহার করে আমরা মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারি। যেমন, the molecular mass of a non-volatile solute can be determined by measuring the lowering of vapor pressure produced by dissolving a known weight of it in a known weight of the solvent. তো একটা যদি নন ভোলাটাইল সলিউটের মলিকুলার ওয়েট খুব সহজে নির্ণয় করা যায় কিভাবে? লোয়ারিং অফ ভেপার প্রেশার এটা
মেজার করার মাধ্যমে। তো লোয়ারিং অফ ভেপার প্রেশার কখন লোয়ারিং অফ ভেপার প্রেশার এই ঘটনাটা ঘটে? ভেপার প্রেশার কখন লোয়ার হয়? যখন এক কখন একটা যদি জানা একটা ভরের সলিউটকে জানা একটা ভরে সলভেন্টের মধ্যে ডিসলভ করা হবে, তখনই আমরা খুব সহজেই নন ভোলাটাইল সলিউটের মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারবো। ধরা যাক যে আমরা একটা W গ্রামের একটা সলভেন্টের ভিতরে ছোট হাতের W গ্রাম এর সলভেন্ট আছে এবং সেইখানে আমরা একটা নন ভোলাটাইল সলিউটকে ডিসলভ করছি। সেই নন ভোলাটাইল সলিউটের ওজন হচ্ছে W গ্রাম। ছোট হাতের W গ্রাম। তো আমরা ২ টা W পেয়ে গেলাম। একটা হচ্ছে সলিউটের ভর, একটা হচ্ছে সলভেন্টের ভর। এরপরে সলিউটের যে মলিকুলার ওয়েট সেটা হচ্ছে ছোট হাতের m এবং সলভেন্টের মলিকুলার ওয়েট হচ্ছে বড় হাতের m। ঠিক আছে? এখন এই যে সলিউটের যে ভর ছোট হাতের W, সলিউটের যে মলিকুলার ওয়েট ছোট হাতের m, এই দুটা দিয়ে কিন্তু সলিউটের মোল সংখ্যা বের করা যায়। মোল সংখ্যা ছোট হাতের n বের করা যায়। n = W/m, ছোট হাতের W বা ছোট হাতের m। একইভাবে মোল যেটা সলভেন্টের জন্য সেটা হচ্ছে বড় হাতের n দিয়ে প্রকাশ করা হয়। সেটা বের করা যাবে কিভাবে? এই বড় হাতের W বা সলভেন্টের যে ভর সেটাকে সলভেন্টের মলিকুলার ওয়েট দিয়ে ভাগ দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে সলভেন্টের নাম্বার অফ মোলস পেয়ে যাবো। তো নাম্বার অফ মোলস যদি বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে হয়, এটা যদি আমরা জানতে পারি, এই সূত্রটা যদি আমাদের জানা থাকে, তাহলে এই সূত্রটাকে আমরা রাউলসের লতে বসিয়ে দিলে কিন্তু মানে n এর পরিবর্তে ছোট হাতের n এর পরিবর্তে আমরা W/m এবং বড় হাতের n এর পরিবর্তে W/m বসিয়ে দিলে খুব ইজিলি আমরা কিন্তু তাদের মলিকুলার ওয়েট বের করতে পারবো। তো দেখি আমরা কিভাবে বসাই। তো আমরা বললাম যে মোলস অফ সলিড হচ্ছে W/m এবং আমরা আরো বললাম যে মোলস অফ সলভেন্ট হচ্ছে W/m। তবে এখানকার W, M, N সবগুলো হচ্ছে ক্যাপিটাল লেটারের আর সলিউটের W, M, N সবগুলো হচ্ছে স্মল লেটারের। এরপরে রাউলস ল অনুসারে আমরা জানি P, এটা হচ্ছে রাউলস ল। এখন এই n এর পরিবর্তে যদি আমি হচ্ছে এই n এর পরিবর্তে আমি এটা বসিয়ে দিই এবং এই n এর পরিবর্তে যদি আমি এটা বসিয়ে দিই, তাহলে কিন্তু উপর আর নিচে ২ টা ভিন্ন প্যারামিটারের ভিন্ন জিনিস চলে আসবে। কারণ n এর ভ্যালু তো এখান থেকে আসছে। আর নিচের যেই n টা আছে সলিউটের n, সলিউটের পরিমাণ যেহেতু কম থাকে, কাজেই আমরা ডিনোমিনেটরে বা হরের ক্ষেত্রে সলিউটের n টাকে ইগনোর করতে পারি। এটার কন্ট্রিবিউশন খুব বেশি না। সুতরাং এটা ইনফিনিটেসিমাল স্মল অ্যামাউন্ট হিসেবে এটাকে ইগনোর করা যায়। তো নিচ থেকে আমরা এটাকে সরিয়ে দেব। এটা সরিয়ে দিলে শুধু উপরের ছোট হাতের n, নিচে বড় হাতের n থাকবে। ছোট হাতের n এর ভ্যালু হচ্ছে এটা, বড় হাতের n এর ভ্যালু এটা। এটা বসাই দিলে সূত্রটা আমাদের কমপ্লিট হবে। তখন আমরা খুব সহজে নির্ণয় করতে পারবো আমাদের কাঙ্ক্ষিত মলিকুলার ওয়েট। তো দেখি সেই সূত্রটা কেমন। সাবস্টিটিউশন দিলাম। তো এখানে যেটা বললাম অলরেডি যে since for very dilute solution the number of moles or molecules of solute W/m is very small, it can be neglected in the denominator. এই ডিনোমিনেটরের এই ভ্যালুটাকে আমরা নেগলেক্ট করতে পারি। নেগলেক্ট করলে থাকবে কি উপরের ভ্যালু আর নিচের ভ্যালু। সেজন্য পরের লাইনে লিখছি কি P - PS divided by P is equal to এই যে এই নিচের দিকের m টা উপরে তলায় চলে আসে আর উপরের দিকের m টা নিচ তলায় চলে আসে। তো এখন এই প্যারামিটারের ভিতরে যদি আমরা আ সলিউটের সলিউটের এই যেই হচ্ছে পিওর সলভেন্ট যেটা সেটা যদি আমরা ভেপার প্রেশার জানি, সলিউশনের ভেপার প্রেশার জানি, তারপরে যদি আমরা এই যে সলিউটের ওজন জানি, সলভেন্টের মলিকুলার ওয়েট এবং হচ্ছে সলভেন্টের ওজন জানি, তাহলে কিন্তু এই যে সলিউটের মলিকুলার ওয়েট খুব ইজিলি বের করা যায়। অর্থাৎ এই যতগুলো প্যারামিটার আছে তার মধ্যে যদি এই উপরের ২ টা জানি, এখানকার সবগুলা জানি আর নিচের W জানি, তাহলে এই M বা মলিকুলার ওয়েট অফ সলিড বের করা যাবে। একইভাবে যদি আমরা নিচের ২ টা জানি, এইগুলো সব জানি আর উপরের হচ্ছে W টা জানি, তাহলে কিন্তু এই বড় হাতের M অর্থাৎ সলভেন্টের মলিকুলার ওয়েট আমরা ইজিলি বের করতে পারবো। Knowing the experimental values of relative lowering of vapor pressure and the molecular mass of solvent, the molecular weight of the solid can be calculated from the 1 and 2. তার মানে যে এই ২ নম্বর ইকুয়েশন থেকে খুব সহজে তাদের molecular weight আমরা বের করতে পারবো। এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সাথে লোয়ারিং অফ ভেপার প্রেশারের একটা সম্পর্ক আছে। তো সেই সম্পর্কটাকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে লোয়ারিং অফ ভেপার প্রেশার এবং এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এটা হচ্ছে সমানুপাতিক। Elevation of boiling point is directly proportional to the lowering of vapor pressure. ঠিক আছে? এই সম্পর্কটা কিভাবে আসছে এটা আমরা আ এখানে বিস্তারিত আলোচনা করতেছি না। কারণ এটা হচ্ছে ত্রিভুজের সাথে সম্পর্কিত আরকি। এখানে ত্রিভুজ আছে না?
এডিবি, তারপরে হচ্ছে যে এইসি, এরকম ত্রিভুজ আছে। আমরা যেরকম জ্যামিতিতে দেখছিলাম যে সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহুর ত্রিভুজ এগুলোর ক্ষেত্রে কিছু রুলস এবং ল ফলো করে। যেমন এখানে এবি যে বাহুটা, এই বাহুটা আর এসি বাহু তাদের সমানুপাতিকে। তারা কার সমান? এডি আর এই বাহুর সমান। এডি বাহুর সমান। তো এখানে ত্রিভুজ কল্পনা করলে ত্রিভুজের উপর ভিত্তি করে এই ভ্যালুগুলো আসে। যাই হোক এগুলো আমরা ইয়ে করতেছি না, এটা একটা ত্রিভুজ আরকি। এটা ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। আবার একই আরেকটা ত্রিভুজ এখানেও বিদ্যমান। এই যে এটা আরেকটা সমকোণী ত্রিভুজ। ২ টা ত্রিভুজ এখানে আছে। ২ টা সমকোণী ত্রিভুজের কিছু এই সমকোণী ত্রিভুজের ২ টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিছু জ্যামিতিক জিওমেট্রিক্যাল কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো বসাইলে এরকম হয় আরকি। যাই হোক আমরা এগুলো বলতেছি না। মূল কথা হলো যে শেষ কথা হচ্ছে elevation of boiling point is directly proportional to the lowering of vapor pressure or a del TB দিয়ে এটাকে del TB মানে হচ্ছে ডেলটা হচ্ছে পরিবর্তন। টিবি তে কি বোঝাচ্ছে হচ্ছে? টিবি দিয়ে বোঝাচ্ছে হচ্ছে বয়লিং পয়েন্টের পরিবর্তন। বয়লিং পয়েন্টে আমরা কি জানি যে বয়লিং পয়েন্ট বাড়ে। তো ডেল টিবি দ্বারা হচ্ছে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট বোঝাচ্ছে। মানে ডেল টিবি হচ্ছে কতটুকু বয়লিং পয়েন্ট বাড়ছে পিওর সলভেন্ট থেকে সলিড যোগ করার পরে সেটা বোঝায়। তো ডেল টিবি কার সমানুপাতিক? লোয়ারিং অফ ভেপার প্রেশারের সমানুপাতিক। এটা হচ্ছে ভেপার প্রেশারের লোয়ারিং কে এই সূত্র দিয়ে প্রকাশ করা হয়। এটা আপনারা জানেন। তাহলে লোয়ারিং অফ ভেপার প্রেশার এর সাথে এলিভেশন অফ বয়লিং পয়েন্টের সম্পর্ক হলো ডিরেক্টলি প্রপোর্শনাল। একইভাবে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট এর মতো করেই লোয়ারিং অফ ভেপার প্রেশারের সাথে ফ্রিজিং পয়েন্টের সম্পর্ক আছে। একটা কনস্ট্যান্ট আছে, কনস্ট্যান্ট আমরা দেখি। The elevation of boiling point of a solution is proportional to the molar concentration or its molality, E small letter m. Del Tb is directly proportional to the m, or del Tb is equal to Kb multiplied by m, where K is known as boiling point constant or ebullioscopic constant or molar elevation constant. তো একটা সূত্র আছে, সেই সূত্রের মতে এলিভেশন অফ বয়লিং পয়েন্ট একটা সলিউশনের এলিভেশন অফ বয়লিং পয়েন্ট হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে মোলাল কনসেন্ট্রেশন বা মোলারিটির সমানুপাতিক। মোলাল কনসেন্ট্রেশন আর মোলারিটির সমানুপাতিক। তো মোলাল কনসেন্ট্রেশন বা মোলারিটিকে আমরা ছোট হাতের এম দিয়ে প্রকাশ করি। ছোট হাতের এম দিয়ে প্রকাশ করলে যেটা পাই সেটা হচ্ছে যে ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি এম। এই কেটা হচ্ছে এই প্রফেশনালিটি চিহ্ন তুলে দিয়ে তার পরিবর্তে কেবিটা বসানো হয়েছে। আর কেবিটাকে বলা হয় কি? বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট আর মোলার এলিভেশন কনস্ট্যান্ট। যখন মোলারিটি হবে ১ মোলারিটি হলে কি হবে? ডেল টিবি ইজ ইকুয়াল টু কেবি হবে। ডেল টিবি বা কেবি হবে। তো ডেল টিবি কেবি অথবা টিবি কেবি যেটা বলেন সেটা বলতে পারেন। তাহলে আমরা বলতে পারি কি? Molar elevation constant may be defined as boiling point elevation produced when 1 mole of solute is dissolved in 1 kg of solvent. তাহলে মোলার এলিভেশন কনস্ট্যান্ট এর সংজ্ঞা হিসেবে আমরা কি বলতে পারি? যে যদি ১ মোল সলিউট ১ কেজি সলভেন্টে ডিসলভ করা হয়, তখন যেই পরিমাণ বয়লিং পয়েন্ট এলিভেশন প্রডিউস হয়, অর্থাৎ এখানে ডেলটিপি হবে, যে পরিমাণে বয়লিং পয়েন্ট বাড়ে, যত পরিমাণ তার টেম্পারেচার বাড়ে, বয়লিং পয়েন্ট টেম্পারেচার বাড়ে, সেটাকে বলা হবে হচ্ছে কেবি। কেবি তাহলে কি? বয়লিং পয়েন্ট কনস্ট্যান্ট অথবা ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট অথবা মোলার এলিভেশন কনস্ট্যান্ট, এবং সেটার সংজ্ঞা কি? যে ১ কেজি সলভেন্টের মধ্যে ১ মোল সলিউট ডিসলভ করলে যে পরিমাণ বয়লিং পয়েন্ট বাড়ে। এটা আসলে কিন্তু মোলারিটির সংজ্ঞা। মোলস অফ সলিউট পার কেজি অফ সলভেন্ট, এটাকে বলা হয় মোলারিটি। Equimolecular quantities of different substances dissolved in the same quantity of particular solvent raises its boiling point to the same extent. তো ১ মোল পরিমাণ যদি বিভিন্ন বস্তুর ১ মোল যদি ১ কেজি পানিতে ডিসলভ করা হয়, তাহলে সবারই কেবির ভ্যালু সমান হবে। ১ মোল যদি হয়, ১ মোল নাইট্রোজেন, ১ মোল হাইড্রোজেন, ১ মোল অক্সিজেন ১ কেজি পানিতে ডিসলভ করলে বা ১ কেজি সলভেন্টে ডিসলভ করলে সবার বয়লিং পয়েন্ট এলিভেশন কনস্ট্যান্ট সেম হবে। তো বয়লিং পয়েন্টের সাথে যেরকম আ ডি ভেপার প্রেশারের সম্পর্ক আছে, ঠিক সেভাবে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের সাথেও ভেপার প্রেশারের সম্পর্ক আছে। ঠিক আগেরটার মতোই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের সাথে ভেপার প্রেশারের সম্পর্ক হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার। ডেল টিএফ, টিএফ মানে ডেল টিএফ মানে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য লোয়ারিং অফ ভেপার প্রেশার। এখানেও কিন্তু এই যে আগেরটার মতোই এই সম্পর্কগুলো যে ডিএফ, ইসি ইত্যাদি এগুলো দেখানো হয়েছে, সেটা ২ টা আসলে ত্রিভুজে দেখানো হয়েছে। এটা একটা ত্রিভুজ ধরা হয়েছে। এটা একটা ত্রিভুজ। বিসিই একটা ত্রিভুজ। আরেকটা ত্রিভুজ হচ্ছে বিএফডি, এটা আরেকটা ত্রিভুজ। ফলে
বিডি বাই বিই কার সমান হবে? বি বিডি বাই বি হবে ইসি বাই ডিএফ এর সমান। এই যে এই লাইনের লাইন সমান হবে। তো এগুলো জ্যামিতির সূত্র, এগুলো আপনারা জানেন। এগুলো নিয়ে আমরা কথা বলতেছি না। আমাদের মূল বিষয়টা হলো যে শেষ কথা, যে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনটা কার সমানুপাতিক হবে? লোয়ারিং অফ ভেপার প্রেসারের সমানুপাতিক হবে। এতে একে অপরের সাথে সম্পর্কযুক্ত বলেই এদেরকে আমরা বলি হচ্ছে কলিগেটিভ প্রপার্টিজ। আচ্ছা, এরপরে আমরা যেই এটা দেখলাম, এটার একটা টিএফ যে সমানুপাতিক, এর একটা নিজস্ব কনস্ট্যান্ট আছে। রাউলস ল যদি বলি তাহলে কি হবে? রাউলস ল অফ ফ্রিজিং পয়েন্ট হচ্ছে ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট অফ এ সলিউশন ইজ প্রপোর্শনাল টু ইটস মোলার কনসেন্ট্রেশন আর মোলারিটি। আগেরটার মতোই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন কার সমানুপাতিক? মোলারিটির সমানুপাতিক। কার সমানুপাতিক? মোলারিটির সমানুপাতিক। তো মোলারিটিকে এম দিয়ে প্রকাশ করা হয়, তাহলে আমরা বলতে পারি ডেল টিএফ ইজ প্রপোর্শনাল টু এম। এখানে আগের মতোই যদি প্রপোর্শনালিটি চিহ্নটা তুলে দিই তাহলে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আসবে, সেটার নাম হচ্ছে কেএফ। তো কেএফ হচ্ছে মোলাল ডিপ্রেশন অর ফ্রিজিং পয়েন্ট কনস্ট্যান্ট অর ক্রাইসোস্কোপিক কনস্ট্যান্ট। ক্রাইসোস্কোপিক কনস্ট্যান্ট। তাহলে ক্রাইসোস্কোপিক কনস্ট্যান্ট বা কেএফ এর যদি সংজ্ঞা দিতে চাই আমরা, তাহলে সংখ্যাটা কিভাবে দিব? তাহলে ডেল টিএফ ইজ ইকুয়াল টু কেএফ হলো কখন? যখন এম ইজ ইকুয়াল টু 1 হলো, অর্থাৎ 1 মোল যখন সলিউশন হলো। 1 মোল সলিউশন কখন হয়? যখন 1 মোলাল সলিউশন হলো। 1 মোলাল সলিউশন কখন হয়? যখন 1 মোল সলিউট 1 কেজি সলভেন্টে ডিসলভ করা হয়। তখন তাকে আমরা বলি 1 মোলাল সলিউশন। তাহলে 1 মোলাল সলিউশন তৈরি করতে গিয়ে যতটুকু সলিউট ডিসলভ করে, অতটুকু সলিউট ডিসলভ করলে 1 মোল হয়। সে পরিমাণ সলিউট যদি আমরা 1 কেজি সলভেন্টে ডিসলভ করি তাহলে 1 মোল সলিউশন 1 মোলাল সলিউশন হবে, এবং 1 মোলাল সলিউশন তৈরি করার পরে যে পরিমাণে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন হবে সেটাই হবে তার কেএফ এর ভ্যালু, সেটাই হবে তার কেএফ এর ভ্যালু। এজন্যই বলা হচ্ছে কি ক্রাইসোস্কোপিক কনস্ট্যান্ট may be defined as a freezing point reduction produced when 1 mole of solute is dissolved in 1000 gram or 1 kg of solvent। কেএফ হচ্ছে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন এর ভ্যালু। ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন এর ভ্যালু কখন? যখন 1 মোল সলিউট 1 কেজি সলভেন্টের মধ্যে ডিসলভ করা হয়েছে। Equimolecular quantities of different substances dissolved in the same quantity of particular solvent reduce its freezing point to the same extent। 1 মোল পরিমাণ বিভিন্ন ধরনের সলিউট যদি, নন ভোলাটাইল সলিড যদি 1 কেজি সলভেন্টে, পানি বা এরকম সলভেন্টে ডিসলভ করা হয়, তাহলে তাদের সবারই ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশনের ভ্যালু সমান হবে। এটা হচ্ছে কেএফ এর ভ্যালু। তো আমরা এখন অসমোটিক প্রেসার নিয়ে আমরা আলোচনা করছি, সেটা নিয়ে আমরা আর কথা বলবো না। আগেই বলেছি অসমোটিক প্রেসার আমাদের এর যে চ্যাপ্টার ছিল বাফার ক্যাপাসিটি, সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে, সুতরাং এটা নিয়ে আমরা এখানে কোনো কথা বলবো না। এখন আমরা ভ্যান সফের কিছু ল দেখব। ভ্যান সফ ল অফ অসমোটিক প্রেসার। ভ্যান সফের ল গুলা পুরাপুরি আমাদের প্রপার্টিস অফ গ্যাসের যে কিছু ল ছিল হুবহু সেই ল এর মতো। আমরা জানি অসমোটিক প্রেসারের যেই সংকেত সেটা হচ্ছে পাই। এটা আমরা আইসোটোনিক সলিউশন, প্যারাটোনিক সলিউশন, হাইপারটোনিক সলিউশন পড়ার সময় দেখেছিলাম। অসমোটিক প্রেসারকে পাই দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তো ভ্যান সফের যে ল গুলো আছে তার মধ্যে প্রথম ল, দ্বিতীয় ল, তৃতীয় ল সম্পর্কে আমরা আইডিয়া নেব। তার আগে কিছু কথা। Quantitative relationship between the concentration of the solution and the osmotic pressure was first derived by Van 't Hoff in 1886। কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে পরিমাণগত, রিলেশনশিপ মানে সম্পর্ক। তাহলে পরিমাণগত সম্পর্ক কার আর কার সাথে কার? কনসেন্ট্রেশন অফ সলিউশন, একটা সলিউশনের কনসেন্ট্রেশন বা ঘনত্ব, এন্ড দ্য অসমোটিক প্রেসার, এবং ওই সলিউশনের অভিস্রবণ চাপ, এই দুইটার ভিতরে যে সম্পর্ক সেটা প্রথম ভ্যান টপ 1886 সালে বের করছেন, এবং এই সম্পর্কগুলোকে যে ল আকারে প্রকাশ করা হয় তাকে বলা হয় ভ্যান সফ ল অফ অসমোটিক প্রেসার, এবং এই ল গুলোকে বলা হয় ভ্যান সফের অসমোটিক প্রেসারের ল। তাহলে আমাদের ওনার ল দ্বারা কি প্রকাশ পাবে? একটা সলিউশনের কনসেন্ট্রেশন এবং ওই সলিউশনের অসমোটিক প্রেসারের সম্পর্ক। অসমোটিক প্রেসারকে আমরা প্রকাশ করি হচ্ছে পাই দিয়ে, কনসেন্ট্রেশনকে প্রকাশ করতে পারি সি দিয়ে, এরকম। তো প্রথম লটা কি? The osmotic pressure of a solution at a given temperature is directly proportional to its concentration। এটা কিন্তু ওই চার্লস ল এর মতো আরকি অনেকটা, যে ভলিউম অফ এ ফিক্সড মাস অফ এ গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার, একটা ওইরকম আরকি। তো এখানে কি বলা হলো যে অসমোটিক প্রেসার পাই, এটা কার সমানুপাতিক? at a given temperature, যদি কনস্ট্যান্ট টেম্পারেচার হয় তাহলে ডিরেক্টলি প্রপোর্শনাল, কার প্রপোর্শনাল?
concentration of that solution. তাহলে osmotic pressure pi of a solution at a given temperature T is directly proportional to its concentration C. তো কনসেন্ট্রেশনকে আমরা প্রকাশ করি মোল পার লিটার বা মোলারিটি দিয়ে প্রকাশ করে থাকি। আচ্ছা, তো কনসেন্ট্রেশন নির্ণয় করা হয় কিভাবে? কনসেন্ট্রেশন নির্ণয় করা হয় যে একটা পার্টিকুলার ভলিউমের মধ্যে কি পরিমাণ সলিউট আছে সেটা নির্ণয় করে। তো ধরেন ১ মোল সলিউট আছে ভি ভলিউমের মধ্যে। ১ মোল সলিউট আছে ভি ভলিউমের মধ্যে। তো ভি ভলিউমের মধ্যে ১ মোল থাকলে তাহলে এর ঘনত্ব কেমন হবে? ১ মোল থাকলে হবে 1/v, এটা হবে তার ঘনত্ব। যদি n মোল ভি ভলিউমের মধ্যে থাকে সলিউট, তাহলে তার ঘনত্ব হবে কিরকম? n/v, এটা হবে তার ঘনত্ব। এটা হলো কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন নির্ণয় করা হয় কিভাবে সেটা আমরা সলিউশন চ্যাপ্টারে পড়েছি। সলিউশন চ্যাপ্টারে আমরা সেগুলো পড়েছি। সুতরাং কনসেন্ট্রেশন এভাবে নির্ণয় করা হয়, আপনারা জানেন। ১ মোল সলিউট ভি ভলিউমের মধ্যে থাকলে হবে 1/v তার কনসেন্ট্রেশন। যদি n মোল থাকে তাহলে n/v হবে তার কনসেন্ট্রেশন। তাহলে c এর পরিবর্তে কিন্তু আমরা ১ মোলের জন্য 1/v বসাইতে পারি। c এর পরিবর্তে আমরা n মোলের জন্য n/v বসাইতে পারি। তো পরবর্তী লাইনে আমরা দেখি কি লেখা হয়েছে। If V volume containing 1 mole of solute, then C is equal to 1/v since concentration is equal to mole bar volume. তাহলে আমরা ১ নম্বর ইকুয়েশন লিখতে পারি pi is proportional to 1/v at constant temperature T. আচ্ছা, or এই যে পাই নিচে আসে, তো যে 1 এই v আছে নিচে, সুতরাং পাই এর সাথে v গুণ করলে pi is equal to constant, এটাও লিখতে পারি। সেকেন্ড লতে কি বলা আছে? the osmotic pressure of a solution at a given concentration is directly proportional to the absolute temperature. আগেরটার সাথে পার্থক্য কি? আগেরটা ছিল হচ্ছে osmotic pressure of solution, এখানে osmotic pressure of solution given temperature, তার মানে আগেরটা ছিল কনস্ট্যান্ট টেম্পারেচারে, আর এটা হচ্ছে given concentration, তার মানে এই পরেরটা হচ্ছে কনসেন্ট্রেশন কনস্ট্যান্ট। আগেরটা কি ছিল? পাই ছিল কনসেন্ট্রেশনের সমানুপাতিক, পরেরটা হচ্ছে পাই কার সমানুপাতিক? পাই হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচারের সমানুপাতিক। তাহলে কি বলছে? osmotic pressure of a solution at a given concentration, osmotic pressure pi of a solution at a given concentration, for example C, is directly proportional to its absolute temperature T. ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পরবর্তীতে। তাহলে আগেরটা ছিল হচ্ছে osmotic pressure pi concentration C এর সমানুপাতিক given temperature T তে। আর এখনকারটা হচ্ছে osmotic pressure pi absolute temperature T এর সমানুপাতিক given concentration এর C যখন কনস্ট্যান্ট থাকবে তখন, ওই অবস্থায় আর কি। আচ্ছা, তো তৃতীয় যে ল সেটাকে বলা হচ্ছে equimolecular quantities of different solutes dissolved in such volume of solvent as to give the same volume of solution have the same osmotic pressure at the same temperature. তার মানে হলো, যদি টেম্পারেচার ঠিক থাকা হয়, সেম টেম্পারেচার হয়, টেম্পারেচার যদি ঠিক থাকে, সেম টেম্পারেচার যদি ঠিক থাকে, সেম ভলিউম অফ সলিউশন যদি ঠিক থাকে, এবং সবগুলো ভলিউমে যদি সমান সংখ্যক পরিমাণে সলিউট থাকে, মানে ১ মোল যদি সলিউট, মনে করেন ভলিউম হচ্ছে ভি, উদাহরণস্বরূপ ভি ভলিউমের ভিতর, সব ভলিউমের ভিতরে ৩-৪টা সলিউট ডিজলভ করা হয়েছে, তাদের প্রত্যেকের মোল সংখ্যা হচ্ছে ছোট হাতের n। তাহলে ইকুইমলিকুলার কোয়ান্টিটি অফ সলিউট ছোট হাতের n ডিজলভ করা হয়েছে সেম ভলিউম ভি এর মধ্যে এমন ভাবে এটাকে ডিজলভ করা হয়েছে যাতে সবগুলো সলিউশনের অসমোটিক প্রেসার পাই সেটা হচ্ছে সেম হয়, অসমোটিক প্রেসার পাই সেম হয়, এবং টেম্পারেচার তাতে ঠিক থাকে। তাহলে এখানে কতগুলো জিনিস ঠিক আছে দেখেন। এখানে যেটা বলা হলো ইকুইমলিকুলার কোয়ান্টিটিস অফ ডিফারেন্ট সলিউট, মানে বিভিন্ন ধরনের সলিউট, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, এগুলো বিভিন্ন ধরনের সলিউট, তাদের ইকুইমোল মানে একই সংখ্যক একই পরিমাণ মোল ডিজলভ করা হয়েছে কিসের মধ্যে? ইন সাচ ভলিউম, এমন পরিমাণ ভলিউমের ভিতরে, টু গিভ দ্য সেম ভলিউম অফ সলিউশন, যাতে শেষ পর্যন্ত ফাইনাল ভলিউমটা সবার এক হয়। মানে ১ মোল নাইট্রোজেনের ২৮ গ্রাম হয়, ১ মোল অক্সিজেন হচ্ছে ৩২ গ্রাম, তারপরে হচ্ছে ১ মোল কার্বন ডাই অক্সাইড হচ্ছে ৪৪ গ্রাম। তো গ্রাম তো ভিন্ন ভিন্ন, এই ভিন্ন ভিন্ন গ্রাম কিন্তু মোল সংখ্যা সবারই সমান। এই ভিন্ন ভিন্ন গ্রামের কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন এগুলো
এমন পরিমাণ সলভেন্টের মধ্যে ডিসলভ করা হলো যাতে ফাইনাল সলিউশনের ভলিউম সবার এক হয়। তাহলে ফাইনাল সলিউশনের ভলিউম কত হবে? ভি। সাপোজ ভি। ফাইনাল সলিউশনের ভলিউম হচ্ছে সাপোজ ভি। সবার ভি। ভি হচ্ছে সেম ভলিউম এবং তাদের সবার মোল সংখ্যা হচ্ছে এন, মানে ১ মোল। সরি। তাহলে ১ মোল সলিউট একই পরিমাণ সলিউশন তৈরি করল। একই পরিমাণ সলিউশন তৈরি করল। ফাইনাল সলিউশনের ভলিউম সবার সেম, মোল সংখ্যা সবার সেম। টেম্পারেচার সলিউশনের যে ভলিউম আছে সেই ভলিউমটা যে টেম্পারেচারে সেই টেম্পারেচার সব সলিউশনের জন্য সেম। মানে রুমের ভিতরে যদি ২৫ ডিগ্রি তাপমাত্রা থাকে তাহলে সবগুলো সলিউশন একই তাপমাত্রা আছে। তাহলে এরকম কন্ডিশন হলে কি হবে? যতগুলো সলিউশন আছে সবার অসমোটিক প্রেশার হবে সেম। তাহলে যদি ভলিউম সেম হয়, নাম্বার অফ মোল সেম হয়, টেম্পারেচার সেম হয় তাহলে সবার অসমোটিক প্রেশার সেম হবে। এটাই উনি বলতে চাচ্ছেন। এটাই হচ্ছে উনি বলতে চাচ্ছেন। তাহলে এটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি প্রকাশ করি তাহলে ২ টাকে একত্রিত করতে হবে। তাহলে একত্রিত করলে হবে কি ১ নম্বর ইকুয়েশন, ২ নম্বর ইকুয়েশনকে যদি একত্রিত করি, ১ নম্বর ইকুয়েশনকে আবার পাই ইজ ইকুয়াল টু 1/v দিয়ে প্রকাশ করা যায়। তাহলে পাই ইজ প্রপোর্শনাল টু 1/v মাল্টিপ্লাইড বাই টি। তার মানে t/v পাই ইজ ইকুয়াল টু t/v। এটা হচ্ছে তার প্রকাশ। ঠিক আছে? তারপরে হচ্ছে এই পাই এর পরিবর্তে এই প্রপোর্শনালিটি চিহ্নের পরিবর্তে আমরা একটা কনস্ট্যান্ট দিই তাকে বলছি r। তো r হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ১ মোল গ্যাসের জন্য। যদি n সংখ্যক মোল থাকতো তাহলে কিন্তু এখানে n/v লিখতে হতো। তার মানে তখন আসলে জিনিসটা হতো এরকম যে পাই, পাই যেটা সেটা অসমোটিক প্রেশার এটা কার প্রপোর্শনাল হতো? কার সমান হতো? ইজ ইকুয়াল টু r হচ্ছে প্রপোর্শনালিটি চিহ্নের পরিবর্তে লিখলাম, r লিখলাম। ঠিক আছে? তারপর হচ্ছে তার সাথে থাকতো T থাকতো, T টেম্পারেচার থাকতো। টির সাথে কি গুণ থাকতো? টির সাথে গুণ থাকতো হচ্ছে n/v। যদি n সংখ্যক মূলত n/v থাকতো। তাহলে অসমোটিক প্রেশারকে আমরা পাই দিয়ে প্রকাশ করি। আর এই v টাকে বাম দিকে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে? পাই v ইজ ইকুয়াল টু nRT। তাহলে আল্টিমেটলি হবে যেটা পাই v ইজ ইকুয়াল টু nRT। পাই v ইজ ইকুয়াল টু nRT এটা আসলো। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আমরা মলিকুলার ওয়েটটা নির্ণয় করতে পারবো। কারণ n সমান W/m এটা আমরা তো আগে থেকে জানি। তো W/m যদি এর ভ্যালু বসিয়ে দিই তাহলে মলিকুলার ওয়েট নির্ণয় করতে পারবো, শুধু ওয়েটও নির্ণয় করতে পারবো। W is equal to কত সেটা বের করতে পারবো। দেখেন n এর পরিবর্তে লিখলাম W/m কেন? কারণ m হচ্ছে যদি আ সলিডের ওয়েট এবং m হচ্ছে মলিকুলার ওয়েট সলিডের আর W হচ্ছে সলিডের পরিমাণ। যদি W গ্রাম সলিড এখানে ডিসলভ করা হয় তাহলে সেই সলিডের মলিকুলার ওয়েট অবশ্যই m হবে। W/m হবে তার নাম্বার অফ মোল। তাহলে পাই v is equal to W/m/RT। তাহলে মলিকুলার ওয়েট নির্ণয় করতে হলে কি লিখতে পারি? পাই v is equal to W/m/RT or m is equal to WRT by pi v। তাহলে আমরা যদি সলিডের ওয়েটটা জানি, আর একটা কনস্ট্যান্টের ভ্যালু জানি, টেম্পারেচার যদি জানি, অসমোটিক প্রেশার যদি জানি, ভলিউম যদি জানি তাহলে তাদের মলিকুলার ওয়েট আমরা বের করতে পারবো। খুব ইজিলি বের করতে পারবো। তো এই ছিল হচ্ছে আমাদের আ কোয়ালিটেটিভ প্রপার্টিজ অফ ডাইলুট সলিউশন এর লেকচার। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই সরাসরি যখন ক্লাস হবে তখন ডিরেক্ট ক্লাসে জিজ্ঞেস করতে পারেন অথবা আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তো আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ ফর জয়েনিং দিস ক্লাস। হ্যাভ এ গ্রেট ডে। বাই বাই।